আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা জানব ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক গণিতের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ মধ্যমা নির্ণয়ের অঙ্কগুলি, যেটি তোমাদের বইয়ের কোষে দেখি 26.2-তে আছে। বন্ধু, কোষে দেখি 26.2 অর্থাৎ মধ্যমা নির্ণয়ের অঙ্কগুলি মাধ্যমিকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কোষে দেখি 26.2-এর 8-এর দাগ থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে। একটি প্রশ্ন ভালো করে বুঝে গেলেই আমরা কিন্তু বুঝে যাব যে মধ্যমা নির্ণয়ের অঙ্কগুলি কিভাবে করতে হয়। বন্ধু, কোষে দেখি 26.2-এর 1-এর দাগ থেকে 7-এর দাগ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু এর আগের ভিডিওতে করা আছে। সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও বন্ধু, রাশিবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায়ে প্রত্যেকটি অঙ্ক কিন্তু এই চ্যানেলে করা আছে। সেই প্লেলিস্টটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবে। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, কোষে দেখি 26.2-এর 8-এর অঙ্কটি, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 350। 8-এর অঙ্কটি বলছে আমাদের 40 জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিন খরচ পরিসংখ্যা হলো। টিফিন খরচটা কিসে দেওয়া আছে বন্ধু? টাকায়। এ দেখো বন্ধু, দুটো ছক করা আছে, একটা আছে টিফিন খরচ যেটা টাকায়, এবং নিচে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা। টিফিন খরচ 35 থেকে 40 টাকা, এমন শিক্ষার্থীর সংখ্যা 3 জন। টিফিন খরচ 40 থেকে 45, এমন শিক্ষার্থীর সংখ্যা 5 জন। এভাবে দেওয়া আছে। মোট শিক্ষার্থী সংখ্যা হচ্ছে 40। তো এখানে বলছে টিফিন খরচের মধ্যমা নির্ণয় করি। তো এই ধরনের অঙ্কগুলি কিভাবে করতে হবে চলো বন্ধু দেখে নেওয়া যাক। বন্ধু, 8-এর দাগ থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতে গেলে আমাদেরকে যে সূত্রটি আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে সেটা হলো মধ্যমা সমান L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H, যেখানে প্রত্যেকটি লেখা আছে। L হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, n হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, F হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, CF হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এবং H হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। আমরা যখন অঙ্কটা করব তো এই ফর্মুলাটাকে তো ব্যবহার করব, যে L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। তো আমরা এই ফর্মুলাটা যখন লিখব আমরা অবশ্যই করে পাশে এলটা কি এনটা কি এগুলিকে আমাকে লিখে দিতে হবে। এগুলো আমি যখন অঙ্কটা করব, এখানে দেখতে শক্ত বা কঠিন মনে হলেও আমরা অঙ্কগুলো করতে করতেই বুঝে যাব যে এগুলো কিন্তু এমন কিছু ব্যাপার নয় মনে রাখার। বেশ, তো বন্ধু 8-এর দাগের প্রশ্নটির দিকে যাওয়া যাক। 8-এর দাগের প্রশ্নটি করতে গেলে আমাদেরকে প্রথমে এরকম একটি ছক টেনে নিতে হবে। কিভাবে বন্ধু? না, ওই যে অঙ্কটি যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী ছকটা টানতে হবে। যে আমরা যদি 8-এর দাগের অঙ্কটা দেখি, এখানে দুটি ঘর দেওয়া আছে, একটা হচ্ছে টিফিন খরচ, একটা হচ্ছে শিক্ষার্থী। এই শিক্ষার্থীর সংখ্যাটা হচ্ছে পরিসংখ্যা, আর টিফিন খরচটা এই যে হচ্ছে শ্রেণীতে দেওয়া আছে। এই যে টিফিন খরচ 35 থেকে 40, শিক্ষার্থীর সংখ্যা 3 জন। 40 থেকে 45 5 জন, 45 থেকে 50 6 জন। এই যে যেভাবে ঠিক আমাদের প্রশ্নটাতে দেওয়া আছে, 35 থেকে 40 3 জন, 40 থেকে 45 5 জন, 45 থেকে 50 6 জন। তাহলে কটা ঘর করতে হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে নিচে বরাবর 8টা ঘর করতে হবে, এবং পাশাপাশি 1 2 আর এর সঙ্গে আরেকটি অতিরিক্ত ঘর করতে হবে, যেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এই যে বন্ধু এখানে করা আছে, এই যে পাশাপাশি 3টে ঘর, টিফিন খরচ, শিক্ষার্থী, এটাই হচ্ছে পরিসংখ্যা, আর হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। বন্ধু, ক্রমযৌগিক পরিসংখ্যাটা হচ্ছে ক্ষুদ্রতর সূচকে নেব, আর এই শিক্ষার্থীটাই হচ্ছে পরিসংখ্যা। তো এইগুলো তো বন্ধু দেওয়াই আছে। আমরা দেখতে পাচ্ছি নিচে কটা ঘর করেছি? 1 2 3 4 5 6 7 8। 8টা ঘর করতে হবে বলেছিলাম। তো এইভাবে 8টা ঘর আমাদেরকে করে নিতে হবে। এখন অঙ্কটাতে যেটা আমাদেরকে বার করতে হবে সেটি হলো ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যাটা কিভাবে আমরা বের করব? এই প্রথমে 3টাকে এখানে লিখে দিতে হবে, অর্থাৎ পরিসংখ্যা 3টা প্রথমটা প্রথমে বসে যাবে, তারপরে 3টা নিচে নামবে, আর সেই শ্রেণীর সেই ঘরটার পরিসংখ্যা কত? 5। তাহলে 3-এর সঙ্গে 5 যোগ হবে, 5 আর 3-এ কত বন্ধু? 8। বেশ, আবার 8টা নিচে নেমে যাবে, 8, তার সঙ্গে এইখানে কত পরিসংখ্যা আছে? 6, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা 6। তাহলে 8 আর 6-এ 14। 14টা আবার নিচে নেমে যাবে। আচ্ছা, এই ঘরে কত আছে বন্ধু? 9। 14 আর 9 হচ্ছে 23, আবার 23টা নিচে নামিয়ে দিতে হবে আমাদেরকে। আচ্ছা, এই ঘরে কত আছে বন্ধু? 7। 23 আর 7-এ হচ্ছে 30। আচ্ছা, 30টাকে আবার নিচে নামিয়ে নেব, তাহলে 30 যোগ এই ঘরে আছে 8, 30 যোগ 8 মানে হচ্ছে 38। এবার 38টাকে আবার নিচে নামিয়ে নেব,
38 আর এই ঘরে কত আছে বন্ধু 2, তাহলে 38 আর 2 হচ্ছে 40। এই যে শেষটা কিন্তু মিলে যাবে মোট শিক্ষার্থীর সঙ্গে। আমাদের এই যে কোশ্চেনটাতে আমরা যদি দেখি এখানে কিন্তু বলাই ছিল এই যে শিক্ষার্থীর সংখ্যা কত 40, তাহলে অবশ্যই করে আমাদের 40 জন শিক্ষার্থী মিলে গেছে। বেশ, তো বন্ধু এই যে শেষ সংখ্যাটা পেলাম ক্রমযৌগিক পরিসংখ্যার 40, এটা হচ্ছে বন্ধু এন, যেটা আমরা আগেতে কি জেনেছিলাম, এটা হচ্ছে এই যে আমরা যদি একবার ফর্মুলাটার দিকে যাই তাহলে এই এনটা হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, তাহলে সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যার শেষটা, ঠিক আছে, সেটা হচ্ছে এন, তাহলে এনটা আমরা পেয়ে গেলাম। বেশ, এরপরে আমাদেরকে মধ্যমা শ্রেণীটা নির্ণয় করতে হবে, এটাই কিন্তু মেন। আচ্ছা, এনটা হচ্ছে কি যুগ্ম, তাহলে যুগ্ম যদি হয় তাহলে আমরা আগেও জেনেছি এবং এখনও বলবো যে যুগ্ম হলে যুগ্মর ক্ষেত্রে আমাদের মধ্যমা হয়, মধ্যমা দুটি হয়, একটা হচ্ছে n/2 মানে এই 40-এর অর্ধেক, আর একটা হচ্ছে n/2 + 1, তাহলে 40-এর অর্ধেক হচ্ছে 20, তাহলে 40-এর অর্ধেক 40কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 40-এর অর্ধেক হচ্ছে 20, আর 20-র পরের টার্মটা হচ্ছে 21, তাহলে 20তম আর 21। বেশ, তো বন্ধু আমাকে দেখতে হবে এই 20তম আর 21তম পদটা এই ওপরের ছক অর্থাৎ ওপরের ছক অনুযায়ী কোথায় আছে। এখানে দেখতে পাচ্ছি বন্ধু 3 পর্যন্ত হচ্ছে 35 থেকে 40 এই সংখ্যাগুলো আছে 3টে, আবার 40 থেকে 45 মানে 35 থেকে একদম 45 মানে 8 অবধি সংখ্যা হচ্ছে 45 পর্যন্ত পাবো, মানে আমি যদি গুনি কাউন্টিং করি তাহলে 45 পর্যন্ত সংখ্যা পাবো কত 8তম পদ পর্যন্ত। তারপরে হচ্ছে একদম 50 পর্যন্ত সংখ্যা পাবো 14তম পদ পর্যন্ত। 15 থেকে শুরু হবে কত না 50-এর পর থেকে 50 থেকে 55 এই সংখ্যাগুলো শুরু হবে 15 থেকে, কত অবধি যাবে বন্ধু 23 অবধি, তাহলে 15 থেকে 23 প্রত্যেকটা সংখ্যায় কিন্তু এই ঘরটাতে পাবো। 15 থেকে এই যে 14 অবধি চলে গেছে কোনটাতে 50 অবধি, তাহলে 50 বা 50-এর পরবর্তী সংখ্যাগুলো আমি পাবো কোথায় এই যে 15 থেকে 23 অবধি। 24 আবার হয়ে গেলেই কী হবে পরের ঘরে চলে যাবে, মানে 55 থেকে 60, তাহলে আমি বুঝতে পারছি যে 15 থেকে 23 অবধি প্রত্যেকটা সংখ্যা পাবো এই ঘরে। কোন ঘরে বন্ধু এই যে 50 থেকে 55, মানে প্রথমত আমি কি করব এই যে মোট যে সংখ্যাটা পেলাম এখানে যেটা হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, সেটাকে যদি জোর হয় 2 দিয়ে ভাগ করব যে সংখ্যাটা পাবো আর তার পরবর্তী সংখ্যা, এই দুটি সংখ্যা আমাকে দেখতে হবে যে এই শ্রেণীর কোথায় আছে। এই যে 14, তাহলে 14-র পরবর্তী সংখ্যা যেটা হচ্ছে 23 পর্যন্ত পাবো সেটা হচ্ছে 20, 21, তার মানে এই ঘরেই পড়ছে, তার মানে এইটা হলো মধ্যমা শ্রেণী। কোনটা 50 থেকে 55 হলো মধ্যমা শ্রেণী। তাহলে আমাকে লিখে নিতে হবে যে মধ্যমা শ্রেণী সেটা কথা হলো বন্ধু এই যে 50 থেকে 55, তাহলে এখানে এলটা হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা বা শ্রেণী সীমানা, তাহলে 50, তাহলে এখানে আমি পেয়ে গেলাম এল সমান হচ্ছে 50। বেশ, তাহলে এল সমান 50 পেয়ে গেছি, এন সমান পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে যে নির্ণেয় মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু এইচ। এখন বন্ধু এলটা পেয়ে গেছি, n/2 এই যে এনটা হচ্ছে 40, তাহলে n/2 আমি পেয়ে গেছি, তাহলে এলটাকে আমি বসিয়ে দিলাম 50 প্লাস n/2 মানে 40/2, এই যে এনটা হচ্ছে 40, তাহলে 40/2 আমি একবারে বসিয়ে দিলাম 20 মাইনাস সিএফটা আমি আগেও বলেছিলাম, এই যে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সিএফটা হচ্ছে যে এই যে বন্ধু ফর্মুলাতে আমরা দেখতে পাচ্ছি যে সিএফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী কোনটা, মধ্যমা শ্রেণী হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, তার মানে 14টা হলো সিএফ, মানে যে ঘরটা আমরা মধ্যমা শ্রেণী বলছি তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা এটা হচ্ছে সিএফ। তাহলে সিএফটা আমরা কত পেলাম বন্ধু 14, তাহলে সেটা আমরা লিখে নিচ্ছি সিএফটা হচ্ছে 14। বেশ, বাই এফ মানে ওই শ্রেণীর পরিসংখ্যা, এফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। এই যে বন্ধু এফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। তো এটা যদি আমরা এই ছক থেকে দেখে নিই, এই যে মধ্যমা শ্রেণীটা হচ্ছে বন্ধু এই যে 50 থেকে 55, সেই শ্রেণীর পরিসংখ্যা কত বন্ধু, সেই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 9, তার মানে এফটা আমি কত পেলাম 9, তাহলে এফের জায়গায় আমরা সূত্রে বসিয়ে দেবো, এফের জায়গায় কত বসাবো বন্ধু 9।
তাহলে এফের জায়গায় 9 বসিয়ে দিলাম, ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম, ইন্টু এইচ। এইচটা হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে মধ্যমা শ্রেণী যেটা, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত বন্ধু? এই যে 50 থেকে 55 মানে 5 ঘর, তার মানে এটা হবে ইন্টু 5। বেশ, এই যে ইন্টু 5। এবার আমাদেরকে যোগ বিয়োগ অর্থাৎ ক্যালকুলেশনটা করে নিতে হবে। তো ক্যালকুলেশনের ক্ষেত্রে বন্ধু আমরা কি করব, প্রথমে এই যে 50টাকে লিখে নিলাম, 50 যোগ এখানে আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 14 বাদ দিলে হচ্ছে 6, 6/9 ইন্টু 5। আমরা দেখতে পাচ্ছি যে কাটাকাটি যাবে, তাহলে 3 দিয়ে কাটাকাটি গেলে 3 3 9, 3 2 6। তার মানে এখানটা হলো বন্ধু 50 প্লাস 5 2 10/3। তার মানে 10কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে সেটা পাবো 0.3333। তাহলে দশমিকের পর যদি 2 ঘর নিই তাহলে 0.33। তার মানে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা বুঝতে পারছি যে 50.33, 50.33। অতএব আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় মধ্যমা, বা যেটা বলেছিল টিফিন খরচের মধ্যমা নির্ণয় করি, তাহলে নির্ণেয় টিফিন খরচের মধ্যমা সমান হচ্ছে 50.33 টাকা। বেশ, এটা হলো 8 দাগের প্রশ্নটির উত্তর। তো বন্ধু এবার আমরা দেখে নেব 9 দাগের প্রশ্নটি। কিন্তু আমি ওই যে আগেও বললাম যে প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে, এবং সূত্রের প্রত্যেকটা কি, অর্থাৎ এল সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, n/2, nটা হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, সিএফটা হচ্ছে ওই যে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এগুলো কিন্তু পাশে লিখে দিতে হবে। লিখে দেওয়াটাই ভালো, কারণ এগুলো না লিখলে অনেক সময় আবার নাম্বার কাটা যায়। বন্ধু এখানে যেহেতু আমরা দশমিকের পর 2টি ঘর নিচ্ছি, তাহলে আমরা যদি এখানে প্রায় লিখে দিই তাহলে সেটা ভালো হবে, কারণ যেহেতু দশমিকের পর 2টি সংখ্যা নিচ্ছি, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত মানটা আমরা নিচ্ছি, সেই জন্য প্রায় লিখে দেওয়াটাই বাঞ্ছনীয়। বেশ বন্ধু এবার আমরা দেখে নেব 9 দাগের প্রশ্নটি। 9 দাগের প্রশ্নটি বলছে নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করি। উচ্চতা দেওয়া আছে সেমিতে, আর ছাত্রদের সংখ্যা 135 থেকে 140 সেমি উচ্চতা এমন ছাত্র সংখ্যা হচ্ছে 6 জন, 140 থেকে 145 এমন ছাত্রের সংখ্যা 10 জন, এভাবে দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, উচ্চতার মধ্যমা নির্ণয় করতে হবে। বেশ, তার জন্য বন্ধু আমাদেরকে পাশাপাশি 3টে ঘর করতে হবে, এই যে উচ্চতা, ছাত্র সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা, তারপরে আরেকটা ঘর করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। পাশাপাশি 3টে ঘর করতে হবে, আর নিচের দিকে 1 2 3 4 5 6 7 8, নিচের দিকে 8টি ঘর করতে হবে। তো বন্ধু এই যে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে 1 2 3 4 5 6 7 আর 8টি ঘর করেছি, এবং পাশাপাশি 1 2 3টে ঘর। প্রথমটা হচ্ছে উচ্চতা, তারপরটা হচ্ছে ছাত্রদের সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা, তারপরটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তো এখন বন্ধু যেগুলি দেওয়া আছে সেগুলিকে আমরা এখানে লিখে রেখেছি, অর্থাৎ উচ্চতা দেওয়া আছে, ছাত্র সংখ্যা দেওয়া আছে, এই 2টি ঘর দেওয়া আছে। এই 2টি ঘরকে আমাদেরকে প্রথমে যেমন দেওয়া আছে সেই অনুযায়ী লিখে নিতে হবে। যেটা করতে হবে অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমাদেরকে বার করতে হবে প্রথমে। তাহলে প্রথমে যে 6 অর্থাৎ পরিসংখ্যাটা আছে সেটা প্রথমে বসে যাবে, এরপরে 6টা নিচে চলে আসবে, তার সঙ্গে সেই ঘরের পরিসংখ্যাটা যোগ হবে, অর্থাৎ 6 যোগ 10, তাহলে 6 আর 10 হলো 16। আবার 16টা নিচে চলে এলো, 16র সঙ্গে আবার যোগ হবে হচ্ছে 19, তাহলে 16 আর 19 যোগ করলে হচ্ছে কত বন্ধু, 16 আর 19 যোগ করলে হচ্ছে 35। বেশ, 35টা নিচে চলে এলো, 35-এর সঙ্গে এই ঘরের পরিসংখ্যা কত, 22, সেটা যোগ হবে, তাহলে 35 আর 32 হলো 57। এবার 57টা নিচে চলে এলো, 57-র সঙ্গে সেই ঘরের পরিসংখ্যা যোগ হবে, অর্থাৎ 57 যোগ 20 মানে হচ্ছে 77। আবার 77টা নিচে চলে এলো, 77 যোগ 16, 77-এর সঙ্গে 16 যোগ হবে, সেটা হচ্ছে বন্ধু 93। 93টা নিচে চলে এলো, 93-এর সঙ্গে যোগ হবে 7, 93 আর 7 হচ্ছে 100। তার মানে আমি পর্যবেক্ষণ সংখ্যা অর্থাৎ এনটা পেলাম 100। এখন 100কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 50, আর তার পরের টার্মটা অর্থাৎ 50তম এবং 51তম পদ হলো মধ্যমা। তাহলে আমাদেরকে দেখে নিতে হবে এই যে 35-এর পর থেকে অর্থাৎ 36 থেকে 57 পর্যন্ত এই ঘরটায় থাকবে, অর্থাৎ 35 পর্যন্ত হচ্ছে এই যে 145 থেকে 150, 36 থেকে হচ্ছে 150 থেকে 55, তাহলে 36 থেকে 57 এই ঘরে। তার মানে আমার তো এখানে দেখতে পাচ্ছি যে 100, তাহলে 100-র অর্ধেক হচ্ছে 50,
আর 50-এর পরের টার্মটা হচ্ছে 51। তাহলে 50-51 দুজনাই কোথায় আছে? 150 থেকে 155, এই যে এই ঘরটাতে। তাহলে এই ঘরটা হচ্ছে মধ্যমা শ্রেণী। বেশ, তো এখানে আমরা লিখে নেব একে একে যে n সমান হচ্ছে 100, যেটা হচ্ছে যুগ্ম। আচ্ছা, তাহলে মধ্যমা শ্রেণীটা কত হলো? মধ্যমা শ্রেণী এটা হলো বন্ধু এই যে এই ঘরটা 150 থেকে 155, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারি এল সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমাটা, তাহলে সেটা হচ্ছে 150। বেশ, এখানে সিএফটা কত বন্ধু? সিএফ তাহলে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। এই যে এইটা হলো মধ্যমা শ্রেণী, তাহলে তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা সেটা হলো 35। তাহলে 35টা হলো সিএফ। তাহলে সিএফটা কত লিখব বন্ধু? 35। তারপরে আমাদের কি প্রয়োজন? আর এফ। এফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা হচ্ছে এফ, তাহলে এফ হচ্ছে 22। তাহলে এফটা হলো 22। আচ্ছা, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য এই যে 150 থেকে 155, তাহলে শ্রেণী দৈর্ঘ্য সেটা কত হলো বন্ধু? না, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5। বেশ, এখানে 5 লিখে দিলাম। তাহলে লিখবো যে অতএব নির্ণেয় মধ্যমা সেটা সূত্রটা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। প্রত্যেকটার মান আমরা জেনে গেছি, তাহলে একে একে এবার বসিয়ে দেব। তাহলে এখানে এল এর মানটা কত বন্ধু? এল এর মানটা হচ্ছে এই যে এল সমান হচ্ছে 150। বেশ, প্লাস n/2 এই যে n হচ্ছে 100, তাহলে n/2 মানে হচ্ছে 50, মাইনাস সিএফটা হচ্ছে 35, বাই এফটা হচ্ছে 22, ইন্টু এইচ মানে হচ্ছে ইন্টু 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বন্ধু 150 যোগ এখানে 50 থেকে যদি আমরা 35 বাদ দিই তাহলে সেটা হলো 15, তাহলে 15/22 ইন্টু 5। তাহলে 5টা 15-এর সঙ্গে গুণ হবে পরের লাইনে, তাহলে এখানে হবে বন্ধু 150 যোগ 5 15 75, 75/22। তাহলে 75কে 22 দিয়ে আমরা ভাগ করব 2 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পর দুটি ঘর নেব। তো বন্ধু 75কে তোমরা যদি 22 দিয়ে ভাগ করো তোমরা সেক্ষেত্রে পাবে দশমিকের পর যদি আমরা 2 ঘর নিই তাহলে 3.41 প্রায়, মানে যেহেতু 2 ঘর নিচ্ছি সেই জন্য আমাদেরকে প্রায় লিখতে হবে। তাহলে সেই অনুযায়ী আমরা পেলাম 150 যোগ 3.41 মানে হচ্ছে 153.41 প্রায়। এটা কিসে বন্ধু? সেমিতে। উত্তরটা হচ্ছে সেমিতে। ঠিক আছে, বেশ, এটা হলো বন্ধু। এখানে এককটা না লিখলেও হবে, আমরা যখন উত্তরটা লিখব তখন লিখে দেবো। অতএব নির্ণেয় উচ্চতার মধ্যমা সমান হচ্ছে 153.41 সেমি প্রায়। ঠিক আছে, এটা হলো উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 10-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু 10-এর অঙ্কটি বলছে নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করি। দেওয়া আছে শ্রেণী সীমানা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এভাবে দেওয়া আছে, এবং পরিসংখ্যা দেওয়া আছে 4, 7, 10 এভাবে দেওয়া আছে। মোট কটা ঘর দেওয়া আছে বন্ধু? 1 2 3 4 5 6 7 8। তাহলে নিচে বরাবর আমাকে 8টা ঘর টানতে হবে, আর পাশাপাশি 3টে ঘর টানতে হবে। একটা হচ্ছে শ্রেণী সীমানা, আর একটা হবে পরিসংখ্যা, এবং পরিসংখ্যার পাশের ঘরটা হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। বেশ, তো বন্ধু এই ধরনের একটি ছক আমরা আগে থেকেই টেনে রেখেছি, যেখানে লিখেছি শ্রেণী সীমানা, তার পাশে থাকবে পরিসংখ্যা, এবং তার পাশে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, এবং নিচের দিক বরাবর 8টা ঘর থাকবে। 1 2 3 4 5 6 7 8, 8টি ঘর আমরা টেনে নিয়েছি। এখন অঙ্কটিতে শ্রেণী সীমানা যেগুলি দেওয়া আছে ওগুলি আমরা পরপর লিখে নেব। একদম কত অবধি দেওয়া আছে বন্ধু? 60 থেকে 70 পর্যন্ত। তাহলে প্রথমটা হবে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এবং শেষটা হবে 60 থেকে 70। এটা হচ্ছে শ্রেণী সীমানা। এবং পরিসংখ্যা যেগুলি দেওয়া আছে সেটা হচ্ছে 4 7 10, 4 7 10। তারপরেতে দেওয়া আছে বন্ধু 15 10 8 5, 15 10 8 এবং 5।
বন্ধু এক্ষেত্রেও ঠিক আগের মতন ক্রমযৌগিক পরিসংখ্যা বার করব পরিসংখ্যা থেকে। তাহলে প্রথমে আমরা 4টাকে লিখে নেব, তারপরে এই 4টাকে আমরা নিচে লিখব, প্লাস এই ঘরের পরিসংখ্যা, অর্থাৎ এই ঘরের পরিসংখ্যা হচ্ছে 7, তাহলে 4 + 7 সমান হচ্ছে 11। 11টাকে আমরা নিচে টেনে নেব, তারপরে এই ঘরের পরিসংখ্যা হচ্ছে 10, তাহলে 11 আর 10 হচ্ছে 21। 21টাকে আবার আমরা নিচে লিখে নেব, 21 + 15, 21 + 15 হচ্ছে 36, তাহলে আবার 36টাকে আমরা নিচে লিখে নেব, তাহলে 36 + 10, তাহলে 36-এর সঙ্গে 10 যোগ করলে হচ্ছে 46। 46টাকে আমরা নিচে লিখে নিলাম, তাহলে এই ঘরের পরিসংখ্যা হচ্ছে 8, তাহলে 46 আর 8 হচ্ছে 54। 54টাকে আমরা নিচে লিখে নিলাম, তাহলে 54টাকে নিচে লিখে নেওয়ার পর এই ঘরের পরিসংখ্যা কত বন্ধু? 5, তাহলে 54 আর 5 হচ্ছে 59। তো বন্ধু এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে পর্যবেক্ষণ সংখ্যা সেটি হচ্ছে 59। তো এখানে আমরা লিখে নেব যে n, যেটিকে আমরা বলেছি যে পর্যবেক্ষণ সংখ্যা, সেটি হলো 59। 59 একটি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে হচ্ছে n + 1/2তম পদ হচ্ছে, এততম পদটা হচ্ছে মধ্যমা। তাহলে বন্ধু এখানে দেখো nটা হচ্ছে 59, তাহলে 59 + 1/2 মানে 60/2, অর্থাৎ হচ্ছে 30তম পদটা হচ্ছে মধ্যমা। তাহলে 30তম পদটা কোনখানে আছে বন্ধু? এখানে আমরা দেখতে পাচ্ছি 21 পর্যন্ত, এখানে 36 পর্যন্ত, মানে 22 থেকে 36 হচ্ছে এই ঘরে। তার মানে অবশ্যই করে 30তম পদটা এই ঘরেতেই পড়বে। তাহলে আমরা বুঝতে পারলাম হচ্ছে মধ্যমা শ্রেণী হচ্ছে 30 থেকে 40। তাহলে সেটা আমরা লিখে নিচ্ছি এখানে, যে মধ্যমা শ্রেণী সমান হচ্ছে 30 থেকে 40। তাহলে আমরা যেই মধ্যমা শ্রেণী পেয়ে গেলাম, তাহলে আমরা লিখে নিতে পারছি যে এল সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানাটা, তাহলে সেটা হচ্ছে 30। বেশ, আচ্ছা, তারপরে আমরা কি লিখবো বন্ধু? CF মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ওই মধ্যমা শ্রেণীর ঠিক আগেরটা, তার মানে এইটা হচ্ছে মধ্যমা শ্রেণীটা, তাহলে তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা সেটা হচ্ছে 21। এফটা হচ্ছে বন্ধু মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এই যে এটা হচ্ছে 15, তাহলে এফটা হচ্ছে 15। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় মধ্যমা, সেটা সমান আমরা জানি সূত্র সমান হচ্ছে L + n/2 - CF/F * H। তো এক্ষেত্রে মানগুলো আমরা বসিয়ে নেব বন্ধু। এখানে এইচটা হলো মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 30 থেকে 40, তার মানে আমরা বুঝতে পারছি যে এইচের মান হচ্ছে 10। বেশ, তাহলে এই মানগুলো আমরা বসিয়ে নিচ্ছি। তাহলে এই মানগুলি যদি আমরা বসিয়ে নিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এল সমান হচ্ছে 30 বসিয়ে নিলাম, যোগ n/2 অর্থাৎ হচ্ছে 59/2, তাহলে এখানে হবে 59/2 মাইনাস CF এর মান হচ্ছে 21/F, এর মান হচ্ছে 15, ইন্টু H মানে হচ্ছে H এর মান হচ্ছে 10। বেশ, মানগুলো আমরা বসিয়ে নিলাম। এখন বন্ধু প্রথমে 30টাকে আমরা লিখে নিলাম, এখানে দেখো 59/2 মানে হচ্ছে 29.5, সেখান থেকে আমার 21 বাদ গেলে সেটা হবে হচ্ছে 21 বাদ গেলে হচ্ছে 8.5, 29.5 থেকে 21 বাদ গেল, এই 59/2 মানে 29.5 থেকে 21 বাদ গেলে হচ্ছে 8.5 বাই নিচে হবে 15 ইন্টু 10। বেশ, তো বন্ধু এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে 30টাকে আবার লিখে নেব, তাহলে 30টাকে লিখে নিলাম। এখানে যদি দশমিকটা তুলি, নিচে একটা 10 আসবে, 10 কেটে গেল, তাহলে হবে 85/15। একে আবার 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 3 15, 5 1 5, 5 7 35, মানে হচ্ছে 17/3। তাহলে 17কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, এটা হবে 3 দশমিকের পর যদি আমরা দুটি সংখ্যা নিই, 3.67 প্রায়, ঠিক আছে। তাহলে এটা উত্তর হলো বন্ধু, 5.67 প্রায়। তাহলে এটা উত্তর এলো 35.67
6-7 প্রায়। আচ্ছা, তাহলে এটা হলো বন্ধু উত্তর। এখানে আমরা যেটা করেছি ভাগ করেছি, 17কে 3 দিয়ে ভাগ করলে হবে 5.67। 6-7 বলতে দশমিকের পর 2 ঘর নিয়েছি 6। এখানে যদি আমরা 17কে দেখে নিই একবার, 17কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দিয়ে ভাগ করছি 5, 5 3 15, 2 থাকলো, দশমিকের জন্য একটা শূন্য পেলাম, তাহলে 3 6 18, দশমিকের জন্য আবার একটা শূন্য পাবো, 3 6 18, মানে 6 6 6 করে চলবে, যেহেতু 2 ঘর পর্যন্ত নিতে হবে। আর এই তৃতীয় সংখ্যাটা 5-এর বেশি, তাহলে এই আগের সংখ্যাটা কী হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে হবে 5.67। সেটাই লিখেছি 5.67। তার মানে 30 + 5.67 মানে হচ্ছে 35.67। এটা হলো বন্ধু 10-এর প্রশ্নটির উত্তর। বেশ, এবার আমরা দেখে নেব 11-র দাগের প্রশ্নটি। বন্ধু 11-র দাগের প্রশ্নটিতে বলছে নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করি, যেখানে দেওয়া আছে শ্রেণী সীমানা আর দেওয়া আছে পরিসংখ্যা। 5 থেকে 10, 10 থেকে 15 এভাবে দেওয়া আছে, 40 থেকে 45 অবধি, এবং নিচে পরিসংখ্যাগুলি দেওয়া আছে। তাহলে নিচের বরাবর আমাদেরকে কটা ঘর করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, 9টি ঘর করতে হবে, এবং পাশাপাশি আমাদেরকে 3টি ঘর করতে হবে। একটা হচ্ছে শ্রেণী সীমানা, দ্বিতীয়টা হচ্ছে পরিসংখ্যা, এবং তৃতীয়টা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। বেশ, তো বন্ধু এইভাবে তোমাদেরকে ঘরটাকে টেনে রাখতে হবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9, 9টি ঘর নিচে বরাবর, এবং পাশাপাশি 3টি ঘর, 1 2 3। শ্রেণী সীমানা পরিসংখ্যা এই দুটি দেওয়া আছে, যেমন দেওয়া আছে বইয়েতে হুবহু আমরা সেভাবে লিখে নিয়েছি। তার পাশে থাকবে ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আগের মতন পরিসংখ্যা থেকে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করব। অবশ্যই করে এটা কি ক্ষুদ্রতর সূচক, সেই জন্যে 5টা প্রথমে আমরা বসিয়ে দেব। আচ্ছা, 5টা বসিয়ে দেওয়ার পর এখানে 5টাকে নিচে নামিয়ে আনবো, প্লাস সেই ঘরের পরিসংখ্যা অর্থাৎ 6। তাহলে 5 আর 6 11, 11টাকে নিচে নামিয়ে আনবো, প্লাস সেই ঘরের পরিসংখ্যা অর্থাৎ হচ্ছে 15। তাহলে 15 আর 11 হচ্ছে 26, 26টাকে নিচে নামিয়ে আনলাম, 26 প্লাস 10 মানে হচ্ছে 36, 36টাকে আমরা নিচে নামিয়ে আনলাম, 36 প্লাস হচ্ছে 5 মানে হচ্ছে 41। আচ্ছা, 41টাকে আবার নিচে নামিয়ে আনলাম, 41 যোগ 4 মানে হচ্ছে 45, 45টাকে আবার নিচে নামিয়ে আনলাম, 45 যোগ 3, তাহলে 45 আর 3 হচ্ছে 48। এবার 48টাকে নিচে নামিয়ে আনলাম, 48 যোগ 2 মানে হচ্ছে 50। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পর্যবেক্ষণ সংখ্যা হচ্ছে 50। যেহেতু এক্ষেত্রে পর্যবেক্ষণ সংখ্যাটা হচ্ছে যুগ্ম, তো এক্ষেত্রে আমরা প্রথমে লিখে নিচ্ছি যে n সমান হচ্ছে 50, যেটি হচ্ছে যুগ্ম। আচ্ছা, যুগ্ম ক্ষেত্রে আমরা জানি কততম পদ মধ্যমা হয়, একটা হচ্ছে n/2 আর একটা হচ্ছে n/2 + 1তম পদ। তার মানে n/2 মানে এটার অর্ধেক, তার মানে 25তম, আর 25-এর সঙ্গে 1 যোগ অর্থাৎ 26তম। এই 25তম আর 26তম পদ দুটি হলো মধ্যমা। তো এক্ষেত্রে আমরা দেখে নেব বন্ধু, 25তম আর 26তম দুটোই কিন্তু থাকবে কোন ঘরে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে 26 পর্যন্ত এখানে আছে। তাহলে 25তম আর 26তম দুটি পদই থাকবে এই ঘরটিতে। তাহলে এই ঘরটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে 15 থেকে 20 এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে আমরা লিখে নেব যে মধ্যমা শ্রেণী সেটা কত পেলাম বন্ধু, 15 থেকে 20। বেশ বন্ধু, যেহেতু আমরা মধ্যমা শ্রেণী পেয়ে গেছি, তার মানে এই 15টা হলো এফ, আর এইটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 11, তার মানে এটা হলো সিএফ। আর এইচটা কত বন্ধু, 15 থেকে 20 মানে 5। তাহলে সেটা আমরা লিখে নেব এবং আমরা ফর্মুলাতে বসিয়ে নেব একে একে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম যে এলটা কত হবে বন্ধু, এল সমান হবে 15। বেশ, এফ সমান হবে যেটা পেলাম 15, সিএফ সমান হবে কত বন্ধু, 11, এইচ সমান হবে 5। এই যে বন্ধু আমরা আগেই দেখলাম যে এফটা হচ্ছে 15, সিএফটা হচ্ছে 11,
এই শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 15 থেকে 20 অর্থাৎ 5, তাহলে সেই জন্য এই এইচটাকে আমরা লিখে নিচ্ছি কত না 5। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণেয় মধ্যমা সমান L প্লাস n/2 মাইনাস CF বাই F, n/2 মাইনাস CF বাই F ইন্টু H। তাহলে আচ্ছা, এখানে এলটা আমরা দেখতে পাচ্ছি কত বন্ধু 15 যোগ n/2, nটা হচ্ছে 50, তাহলে 50/2 মানে হচ্ছে 25, একবারে বসিয়ে দিলাম, মাইনাস CF মানে হচ্ছে 11 বাই এফটা কত বন্ধু 15, তাহলে বাই 15 ইন্টু H অর্থাৎ হচ্ছে ইন্টু 5। তাহলে এখানে আমরা যেটা ক্যালকুলেশন করে পাচ্ছি যে 15 প্লাস এখানে 25 থেকে 11 বাদ দিলে হচ্ছে 14, তাহলে 14/15 ইন্টু 5, তাহলে কাটাকাটি যাবে, 5 3 15, তাহলে এটা হলো বন্ধু 15 যোগ 14/3। এখন 14কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 2 দশমিক পর্যন্ত কত মান পাবো? আচ্ছা, পাশে একবার ভাগটা করে দেখে নেওয়া যাক। আমরা কত করছি, 14কে আমরা 3 দিয়ে ভাগ করছি, তাহলে 14কে আমরা যখন 3 দিয়ে ভাগ করছি 4 3 12, 2 থাকলো, দশমিক দিলাম, দশমিকের জন্য আমরা একটা শূন্য পেলাম, তাহলে ওই 6 কারণ 6 3 6 18, আবার 2 পাবো, আবার 6 পাবো, তাহলে 6 6 6, তার মানে এইটা অ্যাপ্রক্সিমেট কত হয়ে যাবে 4.67। এই যে তৃতীয়টা 6 অর্থাৎ 5-এর বড়, সেই জন্য দ্বিতীয়টাতে কত হয়ে যাবে 1 যোগ হয়ে যাবে, তাহলে ওটা হয়ে যাবে 4.67। বেশ, তাহলে এখানটায় আমরা যেটা পাচ্ছি যে 15 যোগ 4.67 এখানে পাশে লিখে নেব প্রায়, কারণ দশমিকের পর দুটি ঘর নিয়েছি, তাহলে 15 যোগ 4.67 মানে হচ্ছে 19.67 প্রায়। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণেয় মধ্যমা সমান হচ্ছে 19.67 প্রায়। এটা হচ্ছে বন্ধু উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 12 দাগের প্রশ্নটি। বন্ধু 12 দাগের প্রশ্নটি বলছে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি, শ্রেণী সীমা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। বন্ধু এই অঙ্কটি কিন্তু আগের অঙ্কগুলির থেকে সামান্য আলাদা, কারণ এখানে দেখো বন্ধু শ্রেণী সীমা যেটা দেওয়া আছে 1 থেকে 5, পরেরটা শুরু হয়ে গেছে 6 থেকে 10, তারপরেরটা হচ্ছে 11 থেকে 15, তারপরটা 16 থেকে 20, এইভাবে, আর নিচে পরিসংখ্যা দেওয়া আছে। কেন আলাদা বন্ধু? আগের অঙ্কগুলির ক্ষেত্রে আমরা দেখছিলাম এই যে দেখো 5 থেকে 10, 10 থেকে 15, অর্থাৎ যেটা দিয়ে শেষ হয়েছিল পরেরটায় কিন্তু সেটা দিয়েই শুরু হয়েছে, এই যে 15 15, 20 20। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কিন্তু সামান্য আলাদা, কারণ একটি শ্রেণীর ঊর্ধ্ব সীমা মানে যেটা দিয়ে শেষ হয়েছে, পরের শ্রেণীর নিম্ন সীমা কিন্তু একই নয়। তো এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে মানে যেটা দিয়ে শেষ হয়েছে সেটা দিয়ে শুরু যদি না হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, শ্রেণীর সীমা দেওয়া আছে, তার পাশে একটি ঘর করতে হবে শ্রেণীর সীমানা। তাহলে পাশাপাশি মোট 4টে ঘর করতে হবে। এই শ্রেণী সীমা পরিসংখ্যা তো দেওয়াই আছে, আর দুটি যে ঘর হবে সেটা হচ্ছে শ্রেণী সীমানা এবং তার পাশে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। আর নিচে নিচে বন্ধু 1 2 3 4 5 6 7 8, নিচের দিকে 8টি ঘর থাকবে। বেশ, এই যে বন্ধু ছকটা ঠিক এই ধরনের হবে, যেখানে পাশাপাশি 4টে ঘর আছে, একটা হচ্ছে শ্রেণী সীমা, তার পাশেই করে নিয়েছি শ্রেণী সীমানা, যেটা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। আচ্ছা, তার পাশে হচ্ছে পরিসংখ্যা যেটা দেওয়া আছে বইতে, এবং ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা আমরা আগেও নির্ণয় করেছিলাম। বেশ, তাহলে বন্ধু এক্ষেত্রে শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা এটা বার করব কিভাবে? প্রথমত বন্ধু আমাদেরকে এখানে যেটা খেয়াল করতে হবে যে 5 দিয়ে শেষ হয়েছে, 6 দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এই দুটি সংখ্যার মধ্যে অন্তর কত, অর্থাৎ কতটা গ্যাপ আছে 1। তাহলে যতটা গ্যাপ থাকবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এক্ষেত্রে যদি আমরা 1কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 0.5। যদি 2 গ্যাপ হতো তাহলে 2কে 2 দিয়ে ভাগ করতাম, পেতাম 1 পেতাম। তো এই ক্ষেত্রে আমরা পেয়েছি 0.5। তাহলে আমরা কি করব, বাঁ দিকের সংখ্যাটার সঙ্গে 0.5 বিয়োগ করব, ডান দিকের সংখ্যাটার সঙ্গে 0.5 যোগ করব। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হবে 1 মাইনাস 0.5 মানে হচ্ছে 0.5, মানে 1 থেকে 0.5 বিয়োগ দিলে হচ্ছে 0.5ই হবে।
থেকে এইখানে 5.5টা যোগ হবে, তার মানে এটা হবে 5.5। 6 থেকে 0.5 বিয়োগ করলে হবে 5.5, আর এই ডান দিকেটার সঙ্গে তো 0.5 যোগ হবে, তাহলে এটা হলো 10.5। তো বন্ধু এখানে যেটা করছি আমরা এই দিকটা অর্থাৎ বাঁ দিকে আমরা 0.5 বা 0.5 যোগ করছি, আর বাঁ দিকে আমরা কি করছি 0.5 বিয়োগ করে দিচ্ছি। বাঁ দিকে বিয়োগ, ডান দিকে যোগ, প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে এখন দেখো, তাহলে এখানে 11 থেকে আমরা যদি 0.5 বিয়োগ দিই তাহলে হচ্ছে 10.5 থেকে এটা হবে 15.5। 15.5 থেকে এটা হবে 20.5। 20.5 থেকে এটা হবে 25.5। 25.5 থেকে পাবো 30.5। শেষটা আমরা পাবো 30.5 থেকে 35.5। এবার যদি আমরা খেয়াল করি দেখব যেটা দিয়ে শেষ হয়েছে সেটা দিয়ে শুরু হয়েছে, মানে এখন আমরা কন্টিনিউয়েশনটা পেয়ে গেলাম। বেশ, এবার বন্ধু দেখো পরিসংখ্যা থেকে আমরা কি করব, ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা নির্ণয় করব। তাহলে প্রথমত আমাদের কাজ হচ্ছে প্রথমে 2টাকে বসিয়ে দেওয়া, 2টাকে আবার নিচে লিখে নেওয়া, যোগ সেই ঘরের পরিসংখ্যা অর্থাৎ 3। তাহলে 2 আর 3 হচ্ছে 5, 5টাকে নামিয়ে নিলাম। 5 যোগ 6 মানে হচ্ছে 11, 11টাকে আবার নামিয়ে নিলাম আমরা। 11 যোগ 7 মানে হচ্ছে 18, 18টাকে নামিয়ে নিলাম। 18 যোগ 5 মানে হচ্ছে 23, 23টাকে আমরা নিচে নামিয়ে নিলাম। 23 যোগ 4 মানে হচ্ছে 27, 27টাকে নিচে নামিয়ে নিলাম। 27 যোগ 3 মানে হচ্ছে 30। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে পর্যবেক্ষণ সংখ্যা হচ্ছে 30, অর্থাৎ যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যার ক্ষেত্রে দুটি মধ্যমা আমরা পাবো। কি কি মধ্যমা পাবো? প্রথমত আমরা লিখে নিচ্ছি বন্ধু যে এখানে এনটা হচ্ছে 30, যেটা কিনা হচ্ছে যুগ্ম। তাহলে যুগ্মর ক্ষেত্রে আমরা আগেও দেখলাম যে n/2তম অর্থাৎ 30/2 অর্থাৎ হচ্ছে 15তম, আর 15-র পরেরটা 16তম পদ, এই দুটি পদ হচ্ছে মধ্যমা। তাহলে আমাকে দেখতে হবে 15তম আর 16তম পদ দুটি কোথায় আছে, এখানে 11 অবধি আছে, তার মানে 12 থেকে 18 অবধি হচ্ছে এখানে। তাহলে এইটাকে এবার আমরা দেখব, শ্রেণীর সীমানাটাকে নিয়ে করব। তাহলে এইটা হচ্ছে, এই শ্রেণীটা হচ্ছে মধ্যমা শ্রেণী। বেশ, আচ্ছা, তাহলে এটা মধ্যমা শ্রেণী হলে বন্ধু 7টা হবে কি এফ অর্থাৎ পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। 11টা হবে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ সিএফ। এইচটা এখানে দেখো বন্ধু 16 থেকে এইখানটা দেখবো, এইটা আর দেখবো না, শ্রেণীর সীমাটা আর দেখবো না, শ্রেণীর সীমানা নিয়ে এবার আমার কাজ হবে। তাহলে 15.5 থেকে 20.5 অর্থাৎ এইচটাও এখানে পেলাম 5। বেশ, এবার আমরা লিখে নিচ্ছি তাহলে এগুলো একে একে, যে আমরা কি কি পেলাম বন্ধু, যে আমরা পেলাম মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী সেটা হচ্ছে 15.5 থেকে, এই যে 15.5 থেকে 20.5। তাহলে সেই অনুযায়ী এখানে এলটা হলো বন্ধু 15.5। আচ্ছা, এফটা কত পেয়েছি, এফটা পেয়েছি 7। সিএফটা পেয়েছি, এই যে আমরা যদি একটু নিচে নামিয়ে নিই দেখতে পাচ্ছি যে 11। তাহলে সিএফের মানটা হচ্ছে 11। এইচটা কত বন্ধু, এই যে 15.5 থেকে 20.5 অর্থাৎ হচ্ছে 5। বন্ধু আমরা একদম প্রথম অঙ্কটিতে যেভাবে লিখে নিয়েছিলাম যে এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা, এভাবে আমাদেরকে কিন্তু লিখে দিতে হবে প্রত্যেকটা। এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, সিএফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এভাবে আমাদেরকে এখানে মেনশন করে দিতে হবে, অর্থাৎ লিখে দিতে হবে কোনটা কি। বেশ, তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় মধ্যমা, সেটা সূত্র হচ্ছে এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। বেশ, এখন এলটা এই যে পাশে লিখে রেখেছি কত, 15.5 যোগ n/2, তাহলে 30/2 মানে হচ্ছে 15, মাইনাস সিএফটা হচ্ছে 11 বাই এফটা হচ্ছে 7 ইন্টু এইচের মান হচ্ছে বন্ধু 5। তাহলে এখানে আমরা যেটা পেলাম যে 15.5 যোগ 15 থেকে 11 বাদ দিলে হচ্ছে 4 বাই 7 ইন্টু 5। বেশ, আচ্ছা, 15.5 যোগ 5 4 20/7। তাহলে আমরা যদি 20কে 7 দিয়ে ভাগ করি, তো বন্ধু আমরা একবার দেখে নিই, এখানে 20কে আমরা 7 দিয়ে ভাগ করে নিচ্ছি। তাহলে 20কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 7 দুগুণে 14। বেশ, আমরা 6 পেলাম।
দশমিক দিয়ে একটা শূন্য পেয়ে গেলাম। 7 8 56, 4 পেলাম, এই দশমিকটার জন্যই আবার আমরা শূন্য পেলাম। 5 7 35, আবার 5 নামলো, এই দশমিকটার জন্যই আবার আমরা একটা শূন্য পেলাম। দশমিকের পর 3 ঘর নিতে হবে, সেই জন্য আরেকটা নিতে হবে। 7 7 49, তার মানে দশমিকের পর 3 ঘর হয়ে গেছে এবং 3 নম্বর যে সংখ্যাটা সেটা 5-এর থেকে বড়, মানে আগের সংখ্যাটাতে 1 যোগ হয়ে যাবে। তার মানে এটা আমরা অ্যাপ্রক্সিমেট যেটা পেলাম 2.86 প্রায়। তাহলে সেটা আমরা লিখে নিচ্ছি যে এটা হলো 15.5 যোগ 2.86 প্রায়। তাহলে সেটা এই দুটিকে যোগ করলে আমরা যেটা পাচ্ছি 18.36 প্রায়। বেশ, তাহলে বন্ধু আমরা লিখে দেব যে এখানে যে অতএব নির্ণেয় মধ্যমা সেটা হচ্ছে 18.36 প্রায়। এটা হচ্ছে উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 13 দাগের প্রশ্নটি। বন্ধু 13 দাগের অঙ্কটিতে বলছে নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করি। এই অঙ্কটিও কিন্তু 12 দাগের অঙ্কের মতো হুবহু একই ধরনের। কীরকম? শ্রেণী সীমা দেওয়া আছে, তার নিচে পরিসংখ্যা দেওয়া আছে। দেখো বন্ধু, এখানে দেওয়া আছে 51 থেকে 60, পরেরটা হচ্ছে 61 থেকে 70, তারপরটা হচ্ছে 71 থেকে 80। তার মানে যে সংখ্যাটা দিয়ে শেষ হয়েছে সেই সংখ্যাটা দিয়ে শুরু হয়নি। তো এক্ষেত্রেও দেখতে পাচ্ছি অন্তর কত বন্ধু? 1 করে। তাহলে এখানে 0.5 বিয়োগ করতে হবে, 0.5 যোগ করতে হবে। আর পাশাপাশি কটা ঘর করতে হবে বন্ধু? 4টে। একটা হচ্ছে শ্রেণী সীমা, তার পাশে থাকবে শ্রেণী সীমানা, তার পাশে থাকবে পরিসংখ্যা, তার পাশে থাকবে ক্রমযৌগিক পরিসংখ্যা, এবং নিচে 1 2 3 4 5 6 7, নিচের দিকে 7টা ঘর করতে হবে। বেশ, তো বন্ধু এই ধরনের ঘর আমাদেরকে কিন্তু টেনে নিতে হবে। এই যে নিচের দিক বরাবর দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, নিচের দিক বরাবর 7টা, আর পাশাপাশি 4টে। যেখানে শ্রেণী সীমা তার পাশে আছে শ্রেণী সীমানা, তার পাশে পরিসংখ্যা, তার পাশে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এখন বন্ধু তো এক্ষেত্রেও তাই আমাদেরকে কি করতে হবে? প্রথমটার থেকে 0.5 বিয়োগ করতে হবে, তারপর এই শেষেরটাতে 0.5 যোগ করতে হবে, কারণ দুটির মধ্যে অন্তর 1, তাহলে 1/2 মানে হচ্ছে 0.5। তো এখানে আমরা যদি 0.5 বিয়োগ করি, এখানে আমরা পাবো 50.5 থেকে 60.5। তারপরেরটায় পাবো বন্ধু 60.5 থেকে 70.5। তারপরে পাবো বন্ধু 70.5 থেকে 80.5, 80.5 থেকে 90.5, 90.5 থেকে 100.5, তারপরেরটা হবে 100.5 থেকে 110.5। আচ্ছা, এরপরে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যাটা বার করে নেব। তাহলে প্রথমত 4টা আমাদেরকে লিখে নিতে হবে। প্রথমে 4টাকে নিচে নামিয়ে আনবো। 4 যোগ এই ঘরের পরিসংখ্যা অর্থাৎ 10 মানে হচ্ছে 14, 14টাকে আমরা নিচে নামিয়ে আনছি। 14 যোগ 15 মানে হচ্ছে 29, 29টাকে আমরা নিচে নামিয়ে আনলাম। 29 যোগ 20 অর্থাৎ হচ্ছে 49, 49টাকে নিচে নামিয়ে আনলাম। 49 যোগ 15 মানে হচ্ছে 5 4 হাতে 1 64। আচ্ছা, 64টাকে আমরা যদি নিচে নামিয়ে আনি তাহলে 64 যোগ 4 মানে হচ্ছে 68। সুতরাং আমরা বলতে পারি যে এখানে পর্যবেক্ষণ সংখ্যা 68 অর্থাৎ হচ্ছে যুগ্ম। তাহলে আমরা লিখে দিচ্ছি n সমান হচ্ছে 68 যুগ্ম। তাহলে যুগ্ম মানে হচ্ছে দুটি পদ থাকবে মধ্যমায়। তাহলে কততম? এই যে 68/2 মানে হচ্ছে 34তম, আর 34-এর পরের সংখ্যা অর্থাৎ 35তম পদ। এই দুটি পদ হলো মধ্যমা। তাহলে আমাকে দেখতে হবে এই দুটি পদ কোনখানে আছে। এই যে 29 পর্যন্ত এখানে, তার মানে 49 পর্যন্ত এখানে, মানে 30 থেকে 49, তার মানে এই ঘরটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে এফ, 20টা হচ্ছে এফ, 29টা হচ্ছে সিএফ। তাহলে সিএফ সমান হচ্ছে 29, এইচ সমান হচ্ছে 10। তাহলে আমরা লিখে নেব একে একে। তাহলে বন্ধু এখানে আমরা লিখব যে মধ্যমা শ্রেণী সেটা কত হলো বন্ধু? এইটাকে দেখব শ্রেণী সীমানা যেটা, সেটা 80.5 থেকে 90.5। তাহলে 80.5 থেকে 90.5। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারছি এলটা হচ্ছে 80.5, কারণ মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানাটা। আচ্ছা, তাহলে এফ সমান কত বন্ধু? এফ সমান আমরা দেখতে পাচ্ছি 20,
CF সমান আমরা কত পেলাম 29। আচ্ছা H সমান পেলাম মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 80.5 থেকে 90.5 অর্থাৎ 10। তাহলে এবার আমরা সূত্রটা লিখে নিচ্ছি। অতএব নির্ণেয় মধ্যমা সমান L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। আমি আবারও বলছি বন্ধু, এই যে আমরা যেগুলি লিখলাম L, F, CF, H, এগুলো প্রত্যেকটা কিন্তু কি সেটা আমাদেরকে লিখে দিতে হবে। অর্থাৎ L হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, এটা একদম ভিডিওর প্রথমেই আমি দেখিয়েছি যে কি কি লিখতে হবে। বেশ, এখানে তাহলে L এর মানটা এবার আমরা বসিয়ে দিচ্ছি 80.5 যোগ n/2 অর্থাৎ 68/2 মানে হচ্ছে 34 মাইনাস CF হচ্ছে 29 বাই Fটা হচ্ছে 20 ইন্টু Hটা হচ্ছে 10। আচ্ছা তাহলে এখান থেকে আমরা পেলাম 80.5 প্লাস 34 থেকে 29 বাদ দিলে হচ্ছে 5 বাই 20 ইন্টু 10। আচ্ছা 0 0 কেটে গেল। তাহলে 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2.5। তাহলে 80.5 যোগ 2.5 মানে হচ্ছে 83। তাহলে এটা হলো উত্তর। তাহলে নির্ণেয় মধ্যমা হচ্ছে 83। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 14 দাগের অঙ্কটি। বন্ধু 14 দাগের অঙ্কটি বলছে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। এই অঙ্কটি কিন্তু বাকি অঙ্কগুলির থেকে একটু আলাদা। কীরকম? 10-এর কম মানে ছাত্রীদের সংখ্যা হচ্ছে 12, 20-র কম এমন ছাত্রীদের সংখ্যা হচ্ছে 22, 30-এর কম এভাবে দেওয়া আছে। তার মানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার বা নম্বর থেকে আমাদেরকে শ্রেণী বার করতে হবে, পরিসংখ্যা বার করতে হবে। এইটা যেটা দেওয়া আছে দেখো পরপর বেড়েই চলেছে, কোনো জায়গায় কম নেই। তার মানে এইটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। এই যে কম যখনই দেওয়া থাকবে না তখনই বুঝতে হবে যে এই যেটা দেওয়া আছে ছাত্র সংখ্যা বা ছাত্রীদের সংখ্যা যাই দেওয়া থাকুক না, এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। বেশ, তো বন্ধু এক্ষেত্রে আমাদেরকে যে ধরনের ছকটি করতে হবে চলো বন্ধু দেখে নিই। ঠিক এই ধরনের একটি ছক আমাদেরকে তৈরি করতে হবে, যেখানে এই যে 10-এর কম 20-র কম এভাবে দেওয়া আছে, তার পাশে এরকম শ্রেণী সীমা বলে একটি ঘর রাখতে হবে আমাদেরকে, তার পাশে পরিসংখ্যা বলে একটি ঘর আমাদেরকে রাখতে হবে, কারণ এই দুটি আমাদেরকে বার করতে হবে। আর ক্রমযৌগিক পরিসংখ্যা, ওই যে বললাম ছাত্রীদের সংখ্যা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। বোঝার উপায় দুটি, এই যে বললাম কম থাকবে, এটা একটা বোঝার উপায়। আর একটা হচ্ছে দেখবে পরপর সবকটা বেড়েই চলেছে, কোনো জায়গায় কম নাই। অর্থাৎ 22-এর পর তারপরে বেড়ে গেছে 40, 40-এর পর 60, মানে এরকম নয় যে 12 তারপরে 5 তারপরে 40, এরকম নয়। কোনো একটা জায়গায় কমে গেছে এরকমটা কিন্তু তোমরা দেখতে পারবে না, পরপর বেড়েই চলেছে। এটা হচ্ছে বোঝার একটা নিয়ম। বেশ, তো এক্ষেত্রে বন্ধু আমাদেরকে কি করতে হবে দেখো, 10-এর কম মানে এটাকে আমরা লিখব যে 0 থেকে 10, 20-র কম তার মানে এটাকে আমরা লিখব 10 থেকে 20, 30-এর কম মানে হচ্ছে 20 থেকে 30, আচ্ছা 40-এর কম মানে হচ্ছে 30 থেকে 40, 50-এর কম সেটাকে আমরা লিখব 40 থেকে 50, 60-এর কমটাকে আমরা লিখব 50 থেকে 60, 70-এর কম সেটাকে আমরা লিখব 60 থেকে 70, 80-র কম সেটাকে আমরা লিখব 70 থেকে 80, আর 90-এর কম সেটাকে আমরা লিখব 80 থেকে 90। এইভাবে আমাদেরকে কি করতে হবে, প্রথমে শ্রেণী সীমাটাকে বার করে নিতে হবে। এরপরে ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা বার করার নিয়মটা হলো, এখানে প্রথমে আমরা 12টাকে লিখে দেব। বেশ, এই ঘরে যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা আছে সেটাকে আমরা লিখব 22, ঠিক তার আগের পরিসংখ্যাটাকে আমরা বিয়োগ করব, তাহলে 22 মাইনাস 12 মানে হচ্ছে 10। বেশ, তারপরের ঘরের পরিসংখ্যার ক্ষেত্রে এই ঘরের ক্রমযৌগিক পরিসংখ্যা মাইনাস তার আগের ঘরের ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ 40 মাইনাস 22 মানে হচ্ছে 18। এটার ক্ষেত্রেও তাই, 60টাকে লিখব 60 মাইনাস তার আগের ঘরের পরিসংখ্যা মানে হচ্ছে 60 মাইনাস 40 মানে হচ্ছে 20। তারপরে এই ঘরের পরিসংখ্যাটা লিখব 72, 72 মাইনাস আগের ঘরের পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে সেটা হলো 12। এখানে আছে 87 মাইনাস তার আগের ঘরের ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 72, তাহলে এখানে কত হচ্ছে বন্ধু 15। এখানে লিখব 102 মাইনাস 87, বিয়োগ করলে কত হচ্ছে বন্ধু, বিয়োগ করলে হচ্ছে 15। আচ্ছা 111 মাইনাস 102 মানে হচ্ছে 9। আচ্ছা 120 মাইনাস 111 সমান হচ্ছে
নয়। তাহলে এইগুলো যেগুলো পেলাম এগুলো হচ্ছে পরিসংখ্যা। তাহলে পরিসংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে n অর্থাৎ পর্যবেক্ষণ সংখ্যা যেটা সেটা হচ্ছে 120। তার মানে 120-র অর্ধেক কত বন্ধু? 120-র অর্ধেক হচ্ছে 60। তাহলে 60তম আর 61তম পদ দুটি হচ্ছে মধ্যমা। তাহলে 60 এখানে আর 60 পর্যন্ত এখানে আছে, 61 থেকে 72 সবই কিন্তু এই জায়গাটাতে আছে। তো বন্ধু 60তম পদটা আগেরটাতে আছে এবং 61তম পদটা আবার এটাতে আছে। তার মানে এই দুটির মধ্যে যে কোনো একটিকে আমরা মধ্যমা শ্রেণী আকারে ধরতে পারি। আমরা দ্বিতীয়টাকে ধরে নিলাম, অর্থাৎ 40 থেকে 50। কেউ যদি 30 থেকে 40 ধরে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে আমি পরেরটায়, কারণ 60 এখানে আছে, 61টা এখানে আছে, আমি পরেরটাকেই নিয়ে নিয়েছি। তাহলে এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী, 12টা হচ্ছে এফ, আচ্ছা 60টা হচ্ছে তার মানে সিএফ। আচ্ছা, আর এই ঘরের শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 40 থেকে 50 মানে হচ্ছে 10। তাহলে সেই অনুযায়ী আমরা লিখে নেব পরপর। তাহলে সেই অনুযায়ী যদি আমরা লিখে নিই যে মধ্যমা শ্রেণী, সেটা কত ধরলাম বন্ধু? 40 থেকে 50। তাহলে এলটা আমরা পাচ্ছি 40, এফটা আমরা পেলাম কত বন্ধু? 12, সিএফ এটা আমরা পেলাম হচ্ছে 60, আর শ্রেণী দৈর্ঘ্য এটা আমরা পেলাম কত? 10। এই যে শ্রেণী দৈর্ঘ্য মানে 40 থেকে 50 মানে 10 ঘর। তাহলে অতএব নির্ণেয় মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। তাহলে এল এর মানটা কত বন্ধু? 40। তাহলে এল এর মানটা আমরা লিখে নিলাম 40 যোগ n/2 মানে হচ্ছে 120/2 মানে 60 মাইনাস সিএফটা আবার 60। তাহলে মাইনাস 60 বাই এফ মানে হচ্ছে 12 ইন্টু এইচ মানে হচ্ছে 10। এখন দেখো বন্ধু 40, 60 মাইনাস 60 মানে 0, তাহলে 40 প্লাস 0/12 ইন্টু 10। আচ্ছা 0/12 মানে 0, আবার তার সঙ্গে 10 গুণ করলে 0ই হবে। তার মানে আলটিমেট আমি এই জায়গাটায় কত পেলাম বন্ধু? 40। তাহলে নির্ণেয় মধ্যমা কত হলো বন্ধু? 40। তাহলে এক্ষেত্রে আমরা লিখে দেবো যে অতএব নির্ণেয় মধ্যমা সমান হচ্ছে 40। এটা হচ্ছে অ্যান্সার। কোনো ক্ষেত্রে যদি একক দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এখানে একক লিখতে হবে। বন্ধু এবার আমরা দেখে নেব মধ্যমা নির্ণয়ের শেষ অঙ্কটি, অর্থাৎ পুনরুদ্যাগের অঙ্কটি। বন্ধু পুনরুদ্যাগের অঙ্কটি বলছে নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি হচ্ছে 100। এই যে এখানে এক্স দেওয়া আছে আর এখানে ওয়াই দেওয়া আছে, এই দুটির মান আমাদেরকে নির্ণয় করতে হবে। বেশ, তো বন্ধু পুনরুদ্যাগের অঙ্কটির ক্ষেত্রে এই ধরনের একটি আমরা ছক টেনে নেব, যেখানে লেখা থাকবে প্রথমটা শ্রেণী সীমানা, তারপর একটা পরিসংখ্যা, তারপর একটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এই যে যেটা দেওয়া আছে বইয়েতে 0 থেকে 10 পরিসংখ্যা 10, 10 থেকে 20 পরিসংখ্যা হচ্ছে এক্স, এভাবে দেওয়া আছে। বেশ, তো আমাদেরকে কি করতে হবে? প্রথমে ক্রমযৌগিক পরিসংখ্যাটা বার করতে হবে পরিসংখ্যা থেকে। তাহলে প্রথমে আমরা 10টাকে লিখে নিচ্ছি এখানে, 10টাকে নিচে নামিয়ে আনবো। তাহলে নিচে নিয়ে এলাম, 10 যোগ এখানে হবে এক্সটা যোগ হয়ে যাবে। বেশ, এইটা 10 প্লাস এক্সটাকে নিচে নামিয়ে আনলাম, তার সঙ্গে এখানে যোগ হবে কত বন্ধু? 25, অর্থাৎ এই ঘরের পরিসংখ্যাটা। তাহলে এটা হলো আলটিমেট যে 35 প্লাস এক্স। 35 প্লাস এক্সটাকে নিচে নামিয়ে আনলাম, 35 প্লাস এক্স তার সঙ্গে যোগ হবে 30, তার মানে হলো 65 প্লাস এক্স। 65 প্লাস এক্সটাকে নিচে নামিয়ে আনলাম, তাহলে 65 প্লাস এক্স, আর এই ঘরে আছে ওয়াই। তাহলে 65 প্লাস এক্স প্লাস ওয়াই, এটা যোগ হবে না, এটাকে আবার নিচে নামিয়ে আনলাম যে 65 যোগ এক্স যোগ ওয়াই প্লাস 10, তার মানে হলো 75 যোগ এক্স যোগ ওয়াই। আমাকে এখানে বলে দেওয়া আছে বন্ধু অঙ্কটিতে, একবার দেখে নিই। এই যে অঙ্কটি যদি আমরা দেখি, এখানে আমাদেরকে বলে দেওয়া আছে যে পরিসংখ্যার সমষ্টি কত? 100। তার মানে এখানে আমরা যেটা পেলাম এই যে শেষেতে 75 প্লাস এক্স প্লাস ওয়াই এটা সমান হচ্ছে 100। এখান থেকে একটা আমরা সমীকরণ পেলাম যে 75 প্লাস এক্স প্লাস ওয়াই এটা সমান হচ্ছে 100। আর একটা কোনখান থেকে পাবো বন্ধু? এই যে মধ্যমা 32, এখান থেকে আরেকটা পাবো। বেশ, তো বন্ধু প্রথমেই আমরা লিখে নেব যে এক্স প্লাস
75 প্লাস এক্স প্লাস ওয়াই এটা সমান হচ্ছে 100। বেশ, 75টাকে আমরা যদি সমানের বাঁ দিক থেকে ডান দিকে পাঠিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 100 মাইনাস 75 অর্থাৎ হচ্ছে 25। এটাকে একটা নাম্বারিং করে দিলাম। এখন দেখো বন্ধু, আমাদেরকে বলে দেওয়া আছে যে মধ্যমা হচ্ছে 32। তার মানে মধ্যমা শ্রেণীটা হচ্ছে অবশ্যই করে এই যে 30 থেকে 40, এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণী যদি এটা হয় তাহলে এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। 35 যোগ এক্স এটা হচ্ছে CF অর্থাৎ মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, আর মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 10। তাহলে এটা আমরা লিখে নেব। তাহলে প্রথমেই আমরা লিখব যে অতএব মধ্যমা শ্রেণী এটা হলো 30 থেকে 40। তাহলে সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারছি এলটা হচ্ছে 30, এফটা হচ্ছে 30, CF এটা হচ্ছে 35 যোগ এক্স, এবং এইচ এর মান হচ্ছে এই যে শ্রেণী দৈর্ঘ্যটা 30 থেকে 40 অর্থাৎ হচ্ছে 10। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় মধ্যমা এটার সূত্রটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু এইচ। তাহলে এবারে আমরা মানগুলোকে বসাবো। তাহলে পরে এখানে আমরা দেখতে পাচ্ছি L এর মানটা হচ্ছে 30 যোগ n এর মানটা হচ্ছে 100। আমাদেরকে ওই পরিসংখ্যার সমষ্টি প্রশ্নেই দেওয়া আছে 100, তাহলে 100/2 অর্থাৎ হচ্ছে 50 মাইনাস CF এর মান হচ্ছে 35 প্লাস এক্স, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখলাম 35 প্লাস এক্স বাই এফ এর মানটা হচ্ছে বন্ধু 30, বেশ, ইন্টু এইচ অর্থাৎ ইন্টু 10। এখানে আমরা ওপর নিচে 0 0 কেটে দিতে পারি। তাহলে আমরা যেটা পেলাম এখান থেকে যে 30 যোগ 50 মাইনাস 35 প্লাসে মাইনাসে মাইনাস এক্স বাই 3, এটা আমরা পেলাম। এখন বন্ধু এই দুটিকে যদি আমরা বিয়োগ করে নিই তাহলে এখানটায় পাবো আমরা 30 যোগ 15 মাইনাস এক্স বাই 3, তাহলে এটা হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমার মান আবার আমাদেরকে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে 30 যোগ 15 মাইনাস এক্স বাই 3 এটা সমান হচ্ছে 32। বেশ, 32 দেওয়া আছে মধ্যমা, তাহলে 30টাকে ওদিকে নিয়ে যাই, তাহলে 15 মাইনাস এক্স বাই 3 সমান হচ্ছে 32, আর 30টাকে এদিকে নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে 32 মাইনাস 30 মানে হচ্ছে 2। একটা লাইন করে দিচ্ছি, তাহলে 32 মাইনাস 30। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি বন্ধু যে 15 মাইনাস এক্স বাই 3 সমান হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পাচ্ছি 3টাকে কোনাকুনি গুণ হবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 15 মাইনাস এক্স সমান হচ্ছে 3 দুগুণে 6। তাহলে আমরা লিখতে পাচ্ছি মাইনাস এক্স সমান 6 মাইনাস 15, 15টা প্লাস ছিল দিয়ে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস 9, তাহলে দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে আমরা পেলাম যে বা এক্স সমান হচ্ছে 9। তাহলে এক্স সমান 9 আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা লিখব যে অতএব এক্স সমান 9 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 25, তাহলে এক্সের জায়গায় কত বসবে 9, তাহলে 9 প্লাস ওয়াই সমান হচ্ছে 25। কোথায় 1 নম্বর সমীকরণটা বন্ধু? এই যে এক্স প্লাস ওয়াই সমান 25, তাহলে এক্সের জায়গায় 9 বসালাম, তাহলে 9 প্লাস ওয়াই সমান হচ্ছে 25। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা ওয়াই সমান হচ্ছে 25 মাইনাস 9, তাহলে 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে 16, 25 থেকে 9 বাদ দিলে তাহলে ওয়াই সমান হচ্ছে 16, তাহলে দুটি উত্তর। তাহলে এক্স এর মান একটা হচ্ছে এই যে 16, আর এক্স এর মান হচ্ছে 9 এবং ওয়াই এর মান হচ্ছে 16, এই দুটি হচ্ছে উত্তর। তাহলে বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই সমান 16 এটা একটা উত্তর, আর এক্স সমান 9 এটা একটা উত্তর। বেশ বন্ধু, এই ছিল মধ্যমা নির্ণয়ের অঙ্কগুলি। এই মধ্যমা নির্ণয়ের অঙ্কগুলি মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট বন্ধু। রাশিবিজ্ঞান থেকে প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক
এই চ্যানেলে করা আছে, সেই ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। বন্ধু, এই ছিল আজকের ভিডিওটি। আবার তোমাদের সামনে হাজির হবো নেক্সট একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।